দেবীকে কিন্তু বিশেষ প্রচলিত কোনো মূর্তি হিসেবে পুজো করা হয় না। দিন দীপান্বিতা অমাবস্যার দিন নাকি সাবর্ণ রায়চৌধুরীর নামে সংকল্প করে জোড়াপাটা বলি দেওয়া হয়, এরকম আমি শুনেছি। দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু তৃতীয় বৃহত্তম মেলা হিসেবে এখানে এটিকে আখ্যা দেওয়া হয়। কি বললে, কি ভুতুড়ে বাড়ি বললে? ঘোড়া ভূত। রাত্রি রাস্তায় ভয় লাগে না এখানে? ওরে বাপ রে বাপ, রাত্রিবেলা কিন্তু কেউ ঢোকে না এখানে। মাত্র 10 টাকা। তো 10 টাকার কুপন কেটে কিন্তু আপনারা সুস্বাদু ভোগ প্রসাদ কিন্তু উপভোগ করতে পারেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি রয়েছি টালিগঞ্জ স্টেশনে। আজকে একদিনে কিন্তু আমরা যে দুটো স্পট ভ্রমণ করব, সেটা কিন্তু প্রথমটা আপনারা জয়নগরের আগের স্টপেজে নামবো বহুরুতে। সেখানে কিন্তু আমরা ময়দা কালীবাড়ি দর্শন করব এবং তারপরে আমরা চলে যাব জয়নগর মজিলপুরে নিমপিট রামকৃষ্ণ মিশন দর্শন করতে। জয়নগর যাওয়ার জন্য আপনাকে কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকাল, নামখানা লোকাল অথবা কাকদ্বীপ লোকালে যেতে হবে। যে ট্রেনগুলি লক্ষ্মীকান্তপুর হয়ে যায় সেগুলো কিন্তু এই বহুরু বা জয়নগর ক্রস করে। তো আপনাকে এই ট্রেনগুলি নিতে হবে জয়নগর পৌঁছানোর জন্য। টালিগঞ্জ থেকে বালিগঞ্জে পৌঁছে সকাল 7টা 23-এর শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে ওই 8:30 নাগাদ আমি নেমেছিলাম বহুরু স্টেশনে। বন্ধুরা, আমরা চলে এসেছি বহুরু স্টেশনে। যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে ফুটব্রিজ দিয়ে আমাদের ওপারে যেতে হবে, 1 নম্বরে যেতে হবে। এই বহুরু স্টেশনটা কিন্তু জয়নগর মজিলপুরের ঠিক আগের স্টেশনটি, আর দক্ষিণ বারাসাতের ঠিক পরের স্টেশনটি। তো আমরা এখন নেমেছি এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিয়েছে। তো আমরা এই ফুটব্রিজ দিয়ে ওপারে গিয়ে 1 নম্বরে যাব, তারপর ওখান থেকে আমরা টোটো ধরে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। স্টেশনের বাইরে থেকে একটি ইঞ্জিন ভ্যান দেখলাম ময়দা কালীবাড়ি যায়। ভাড়া পড়েছিল 10 টাকা। পৌঁছে গেছিলাম ময়দা মোড়ে। সময় লেগেছিল ওই 10 মিনিটের মতো। বন্ধুরা, এই মোড়টা নামিয়ে দিল আমাদের। এই মোড়টার থেকে এই সোজা যেতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছি জিলিপি যে দোকানগুলো, এই সোজা গেলেই এই যে লেখা রয়েছে ময়দা কালীবাড়ি, ওই যে দেখা যাচ্ছে ময়দা কালীবাড়ি। চলুন বন্ধুরা, আগে মন্দিরে প্রবেশ করা যাক। এই যে এটা হচ্ছে ফ্রন্ট গেট। কত করে ডালাগুলো? এটা হচ্ছে 51, এটা 101। এটা 51 টাকা, এটা 101 টাকা। আচ্ছা, এটা 21 টাকা, 31। একটা ডালা নিতে হবে পুজো দেওয়ার জন্য। সারা মন্দিরে প্রবেশ করেই প্রথমে রয়েছে এখানে একটি নাট মন্দির, ওর ভেতরে রয়েছে গর্ভগৃহ। মন্দিরের এই অংশে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এটা হচ্ছে মেন মন্দির। আচ্ছা, এখানে লেখা রয়েছে মন্দিরের গায়ে কিন্তু ধূপ মোমবাতি দেবেন না, তাহলে কিন্তু 50 টাকা ফাইন আছে। ধূপ মোমবাতি দেওয়ার জন্য এই যে এখানে ধূপ মোমবাতি দিতে হবে। আচ্ছা, মন্দিরের ভেতরেও কিন্তু ডালা বিক্রি হচ্ছে। এই যে বন্ধুরা, এই পাতালবেদী দক্ষিণা কালী বা ময়দা কালী, এটা কিন্তু বহু প্রাচীন এবং জাগ্রত একটি কালী মন্দির। দক্ষিণ চব্বিশ পরগনার এই বহুরুতে এটি কিন্তু অবস্থিত। এটি জয়নগরের মধ্যেই পড়ে। আর কিংবদন্তি ও প্রাচীন ইতিহাস থেকে জানা যায় 1176 বঙ্গাব্দ বা 1770 সালে কিন্তু বরিশার জমিদার সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের গঙ্গাধর চৌধুরী কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে কিন্তু দেবীকে কিন্তু বিশেষ প্রচলিত কোনো মূর্তি হিসেবে পুজো করা হয় না, বরং নদীগর্ভ থেকে পাওয়া একটি শিলাখণ্ডকেই দেবী রূপে পুজো করা হয়। জনশ্রুতি রয়েছে সাবর্ণ রায়চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে কিন্তু মাটি খুঁড়ে এই পাতালবেদী শিলাখণ্ডটি আবিষ্কার করেছিলেন। এই নাট মন্দিরে আমরা প্রবেশ করলাম। দেখুন, নাট মন্দিরটা
খুব ছোটও বলতে পারবেন না, খুব বড়ও নয়, কিন্তু খুব সুন্দর, সুসজ্জিত। আর ওখানে রয়েছে পাতালভেদী দক্ষিণাকালী বা ময়দাকালী। আচ্ছা, মন্দিরের এই অংশে রয়েছে শীতলা মন্দির, তার পাশে এখানে রয়েছে মহাদেবের মন্দির। মা ময়দা যেখানে বসে আছেন তার পাশে দেখুন মায়ের মন্দিরটা রেলিং দিয়ে খুব সুন্দর করে কিন্তু ঘেরা রয়েছে। এখানে দেখুন মাকে প্রদক্ষিণ করার জন্য খুব সুন্দর করে কিন্তু এখানে মন্দিরটি কিন্তু ঘেরা রয়েছে। এটি মন্দিরের পিছনের অংশ। পেছনের অংশ দিয়ে কিন্তু মন্দিরের চূড়াটি বেশ সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এই স্থানের নাম ময়দা, তারও একটি কিংবদন্তি কাহিনী রয়েছে। ত্রেতা যুগে রামায়ণে রাবণের শ্বশুরমশাই ময়দানবের নামে কিন্তু এই স্থানের নাম ময়দা হয়েছে। তবে অন্য মতে পর্তুগিজরা এখানে ব্যবসা বাণিজ্য করতে এসে এই স্থানের নাম মাদিরা দিয়েছিল। তো সেই নাম থেকেও আবার অনেকের মতে বলা হয় এই স্থানের নাম ময়দা হয়েছে। বন্ধুরা, এখানে ময়দা নামে কিন্তু স্কুলও রয়েছে। দেখুন, একটা ভাই রয়েছে আমার সাথে, এ ময়দা স্কুলে পড়ে। তো এর এই আই কার্ড দেখে বুঝতে পারলাম যে ময়দা স্কুলে পড়ে। তো ওর সাথে দেখা হলো, বলছে ভাই তুমি দাদা আপনি ইউটিউব করেন, তো আমার একটু ছবি তুলুন। তো এই ময়দা স্কুলেরই স্টুডেন্ট। মন্দিরের সেবায়, এই দিদি মন্দিরের সেবায়, ওনার ছেলে এটা। তো কিছু বলতে চায়, বলো বাবু। আমার মা মন্দিরের সেবায়েত, আমাদের বাড়ি মন্দিরের পাশে। আমার মা মন্দিরের সেবায়েত, বাড়ি মন্দিরের পাশে। মন্দিরে ভালো। তুমিও কি ময়দা স্কুলে পড়ো? আমিও ময়দা স্কুলে পড়ি। আচ্ছা, ময়দা স্কুল। আর আচ্ছা, এই মন্দিরে কখন ভিড় হয় সব থেকে বেশি? শনি মঙ্গলবার। শনি মঙ্গলবার। আজকে শনিবার অত ভিড় দেখছি না এখন, ভিড় হবে। আচ্ছা, এটা মল মাস বলে হয়তো ফাঁকা আছে। আচ্ছা, আর এই মন্দিরে এমনি মকর সংক্রান্তির দিন উৎসব হয়, আর কবে কবে উৎসব হয়? কালী পুজোর দিন কিরকম হয় একটু বলো। কালী পুজোর দিনকে প্রচুর ভিড় হয়, আর জাগ্রত মা কালী প্রচুর ভিড় হয়। পুজো হয়, খুব পুজো হয়, পাঁটা বলি হয় মহাশিবরাত্রির আচ্ছা, আমি দিনে। এটা শুনেছি দিদি, কালী পুজোর দিন দীপান্বিতা অমাবস্যার দিন নাকি সাবর্ণ রায়চৌধুরীর নামে সংকল্প করে জোড়াপাটা বলি দেওয়া হয়, এরকম আমি শুনেছি। কিন্তু এটা কি হ্যাঁ হ্যাঁ, মানে ওই সাবর্ণ রায়চৌধুরী যে এই মন্দিরটা প্রতিষ্ঠা, জোড়াবলিটা হয়, ওনার নামে সংকল্প করে জোড়াপাটা বলি দেওয়া হয় কালী পুজোর দিন দীপান্বিতা অমাবস্যা, ঠিক তো? তখন ওই সামনে যে বলির জায়গাটা যে ঘেরা রয়েছে ওটা খুলে বলি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিকই আমি জানি ওটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। সন্ন্যাসী বিদ্রোহের একটি অন্যতম চরিত্র সাধক ভবানী পাঠক, উনি কিন্তু, ওনার সাথে এই মন্দিরের একটি আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। তো ওনার সমাধি দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই গাছের নিচে কিন্তু এই মন্দিরেরই ভেতরে ওনার সমাধি বিরাজমান। মন্দিরের একদম লাগোয়া যে পুকুরটি দেখছেন, এখানকার লোকবিশ্বাস অনুযায়ী এনারা বলছেন যেটা আগে গঙ্গা ছিল, আদি গঙ্গা। তো এখন যেহেতু লোকবসতি বা যে এই কারণে এই ছোট হয়ে গেছে এটা আর কি। এখানে কিন্তু স্নান করে মায়ের কাছে অনেকেই পুজো দেন। বন্ধুরা, পয়লা মাঘ মকর সংক্রান্তি যেদিনে গঙ্গাসাগরের মেলা হয়, এখানে কিন্তু বিশাল মেলা হয়। আর এতই মানে মানুষের সমাগম এখানে দেখা যায় যে বলা হয় কিনা দক্ষিণ 24 পরগনার কিন্তু তৃতীয় বৃহত্তম মেলা হিসেবে এখানে এটিকে আখ্যা দেওয়া হয়। তো আপনারা যদি পারেন তো একবার মকর সংক্রান্তির দিন কিন্তু এখানে গঙ্গাসাগর মেলার উপভোগ করতে পারেন। বন্ধুরা, মন্দির থেকে বেরিয়ে এই ছোট ছোট ছেলেগুলো এরা আমার পার্টনার হয়ে গেছে। এরা বলছে দাদা চলুন, মন্দির থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে রাস্তাটা ধরে যাচ্ছি। বলছে এখানে কি আছে বললে? লাইব্রেরি। কি লাইব্রেরি? ময়দা লাইব্রেরি, আর হচ্ছে মায়ের কুণ্ড পুকুর, আর কি রয়েছে? এই তো আর একটি শিব মন্দির আছে। তো একটা শিব মন্দিরে দর্শন করবো। বলছে শিব মন্দিরটা খুব সুন্দর, এটা কুণ্ড পুকুর। আচ্ছা, ডান দিকে রাস্তায় যেতে যেতে এইদিকে বলছে কুণ্ড পুকুর, এই দিকে পানা পড়ে গেছে একদম। যাচ্ছি হেঁটে হেঁটে, খুব সুন্দর লাগছে, রাস্তাটাও খুব সুন্দর। এখানে একটি বট গাছ দেখলাম, বট গাছটি দেখুন কি সুন্দর লাগছে। আমরা মেন রোড থেকে নেমে গিয়ে এইদিকে চলে গেলাম লাইব্রেরি যাওয়ার জন্য। শ্রাবণ মাসে খুব ভিড় হয়, আর যাওয়ার পথে একটা মাঠ পড়বে খুব সুন্দর লাগছে মাঠ। হ্যাঁ, কি বলছো বলো তোমরা?
আচ্ছা, মানে শ্রাবণ মাসে হেভি উৎসব হয় এখানে শিবের মন্দিরে। আচ্ছা, এইটা শ্মশান ছিল বলছে ভাইরা। তার পাশে এই যে মাঠ, আর এটা লাইব্রেরি তো। এইটা কালীমা পাঠাগার। আচ্ছা আচ্ছা, এটা জমিদার বাড়িরই মাঠ। সামনে রয়েছে একটি ভোলেনাথের মন্দির। দেখুন মন্দিরের স্ট্রাকচারটাই পুরো তারাপীঠ মন্দিরের মতো খানিকটা লাগছে। আর এই দিকটা দেখতে পাচ্ছি জমিদার বাড়িরই অংশ। ওটা দুর্গা দালান। যাবো, আগে মহাদেবের মন্দিরটা দর্শন করে নিই। মন্দিরে গেট খোলা আছে। এই যে মহাদেবকে দেখুন একদম সুন্দর করে পুজো করে দিয়ে গেছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হর হর মহাদেব। শিব মন্দিরের পিছন দিকেই রয়েছে এই পুকুরটি। একসময় কিন্তু শুনেছি এই ময়দা জমিদার বাড়ির লোকেরা কিন্তু এই পুকুরে স্নান করতেন আগে। আচ্ছা, এটা হচ্ছে দুর্গা দালান। সেই পুরনো জমিদার বাড়ির আগেকার দিনের দুর্গা দালান। দেখুন পিলারগুলো দেখেই বোঝা যাচ্ছে। একবার উঠি, কিনি চলে যাবো। এই যে দুর্গা দালানটা দেখে নিন একবার। এখানে উঠতে মানা আছে, তাও আমরা উঠেছি। এবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দর্শন করে দেখে নিন। হ্যাঁ, ওই যে দুর্গা ঠাকুরের কাঠামো পড়ে আছে। ওই যে আমাদের আরও নিয়ে যাচ্ছে। বাবা, তো দেখেই ভয় লাগছে, গা ছমছমে জায়গা। চলো আসো। আচ্ছা, কি বললে? কি ভুতুড়ে বাড়ি বললে? ঘোড়া ভূত। বাবা, এই দিকটা দেখুন। চলুন আমরা যাবো এই রাস্তা দিয়ে। তুমি আগে চলো। দাঁড়া, ওকে আগে যেতে দাও। তুমি যাও না বাবু, তুমি আমাদের পেছনে আসো, ওকে আগে যেতে দাও। এই আমরা রাত্রি রাস্তা ভয় লাগে না এখানে? স্বাভাবিক। এখানে আসবে কি করে? এখানে কোনো লোক বসতি নেই, কিছু নেই। ও, এখানে লোক বসতি আছে। আচ্ছা, কিছু কিছু বংশধর এই পাশে আছে। ও, এরা বংশধর রয়েছে। আচ্ছা, আমার দিদিরা ঢুকেছিল। আচ্ছা, এই যে ঘোড়া ভূত বলছে, এইখানে ঘোড়া মানে কি? ঘোড়া ভূত হয়ে যায় মানে এটা ভয়ঙ্কর জায়গা। রাত্রিবেলা কেউ আসে না। দেখি তো কি আছে এখানে, কি লেখা রয়েছে এখানে। এই সম্পত্তির মালিক শ্রী সুবোধ গোপাল বোসের এস্টেটের। এখানে অনধিকার লোকের প্রবেশ নিষেধ। দেখাশোনার জন্য হাইকোর্টের মনোনীত রিসিভার শ্রী আনন্দপ্রসাদ ঘোষ অ্যাডভোকেটের অধীনে রইয়াছে। সে তো অধীনে রয়েছে ভাই, কিন্তু ঘোড়া ভূত যে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে কে বাঁচাবে? এই ঘোড়া ভূত বাড়ির উল্টো দিকেই রয়েছে একটি আটচালা। এই আটচালাতে এখানে সব গ্রামের কোনো পুজো পাঠে সবে মিটিং বসে। এখানে আমার একটা অনুষ্ঠান হয়। চলো আমরা ঘোড়া ভূতের বাড়ি ক্রস করে একটু এগিয়ে যাই সামনের দিকে। এর ভেতরে ঢুকবো? কিছু হবে না তো? ঢুকি, দেখি। ওরে বাপ রে বাপ, রাত্রিবেলা কিন্তু কেউ ঢোকে না এখানে। আমরা ঢুকেছি এখন। ভয় দেখাচ্ছ? চলো। কিন্তু এই ঘোড়া ভূতের বাড়ি, এই যে দেখতে পাচ্ছি কি অবস্থায়, তো ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থায়। দেখুন, এগুলো কিন্তু সিমেন্টের গাঁথা নয়, এগুলো হচ্ছে চুন আর সুড়ি দিয়ে গাঁথা। আচ্ছা, চুন আর ইটের গুঁড়ো দিয়ে। আচ্ছা, এই আগের সিমেন্ট ছিল না, সিমেন্ট দিয়ে কিচ্ছু না, এগুলো সব চুন আর ইটের গুঁড়ো। দেখেছেন পড়ে যাচ্ছে। চলো। আচ্ছা, এই দিক দিয়ে ঘোড়া ভূতের বাড়ি ক্রস করে এদিকে আসলেই দেখতে পাচ্ছি শ্যামসুন্দরী মন্দির। সেই দেখা যাচ্ছে রাজবাড়ি। ওই এখানে রাজারা থাকতো। হ্যাঁ, জমিদাররা। সুবোধ গোপাল বসু থাকতেন। বন্ধুরা, এই মোড় থেকে একটা টোটো পেলাম। টোটো তো প্যাসেঞ্জার হয়নি। বন্ধুরা, আমরা ময়দা কালীবাড়ি দর্শন করে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি নিমপিট রামকৃষ্ণ আশ্রম। তো এখানে যাওয়ার জন্য এই যে ময়দা মোড় থেকে টোটো তো আছে, কিন্তু টোটোতে যদি প্যাসেঞ্জার না হয় তো ছাড়েন না উনি। তো উনি বললেন দুজনের ভাড়া আমাকে দিতে। তো উনি তাহলে বুড়োর ঘাট যাবে। বুড়োর ঘাট বলে একটা জায়গা আছে, ওখানে নেমে আমাদের আবার বাঁদিক যেতে হবে। তো উনি বললেন দুজনের ভাড়া। দুজনের ভাড়া আমি 50 টাকা দিলাম ওনাকে। তো উনি আমাকে নিয়ে যাবে বুড়োর ঘাট। এই বুড়োর ঘাট যেতে রাস্তা তো খুবই সুন্দর, আর এই গ্রামীণ পরিবেশ, পুকুর, গাছপালা বেশ ভালোই লাগছে দেখতে। তার উপর মেঘলা আকাশ বলে আরো সুন্দর লাগছে কিন্তু আবহাওয়াটা। এই জুন মাসের গরমে এত সুন্দর মেঘলা ওয়েদারে দক্ষিণ 24 পরগনার গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই
যে মোড়ে চলে এলাম, এই মোড় থেকে এখান থেকে আবার গাড়ি ধরলে 10 টাকা ভাড়া দিয়ে চলে যাব। ঠিক আছে, বুড়োর ঘাট অব্দি আসতে কিন্তু 20 থেকে 25 মিনিট সময় লেগে গেল। এখান থেকে একটা টেকার পেলাম, 10 টাকা ভাড়া, আশ্রম চলে যাবো। বন্ধুরা, আমরা রামকৃষ্ণ মিশন পৌঁছে গেছি। ওই বুড়োর ঘাট থেকে 5-7 মিনিট লাগলো টেকারে করে আসতে। তো চলুন বন্ধুরা, আমরা রামকৃষ্ণ মিশনে প্রবেশ করি। খুব সুন্দর এখানকার পরিবেশ। পাশে পেছনে আমার দেখতে পাচ্ছেন, এটি রামকৃষ্ণ মিশনের স্কুল। এই হচ্ছে আশ্রমের তোরণ বা গেট। চলুন আমরা প্রবেশ করব। খুব সুন্দর কিন্তু পরিবেশ এখানকার, দেখুন। প্রবেশ করেই বাঁদিকে এই যে সাইকেল এবং বাইক রাখার জন্য এই যে এখানে, এই যে ডান দিকে প্রসাদের কুপন পাওয়া যায়। এই ওখানে কিন্তু প্রসাদের কুপন পাওয়া যাবে। আর এখানে কিন্তু নীরবতা পালন করার জন্য অনুরোধ করা রয়েছে, দেখুন। হুবহু কিন্তু বেলুর মঠের আদলেই এই রামকৃষ্ণ মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। 1960 সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী স্বামী বুদ্ধানন্দ, তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে অনুপ্রাণিত। তিনি এই সুন্দরবনের অন্তর্গত গ্রামাঞ্চলগুলিতে যখন তিনি সেবামূলক কাজের জন্য এসেছিলেন, তিনি দেখেন যে এখানে মানুষ অত্যন্ত গরিব, নিরক্ষর, বেকারত্ব এবং কুসংস্কারে আচ্ছন্ন। এই অবস্থায় তিনি এখানে পার্মানেন্টলি একটি আশ্রম গড়ে তুলেছিলেন এই অসহায় মানুষদের সাহায্যের জন্য। তো সুতরাং সেই সময় তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সহযোগিতায় এই আশ্রমটি কিন্তু উনি গড়ে তোলেন। পরবর্তী সময়ে এই আশ্রমটি এখানে স্কুল, সেবা কেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্র এখানকার অসহায় মানুষদের জন্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এর ভেতরের পরিবেশ কিন্তু অসাধারণ লাগছে, কোনো কথা হবে না। আকাশটা মেঘ করেছে বলে আবহাওয়াটা যেন খুব একটা গরম বোধ হচ্ছে না। ভেতরে রামকৃষ্ণ পরমহংসদেব বসে আছে, ভেতরে কিন্তু ছবি তোলা মানা। দেখুন, এই আশ্রমে কিন্তু ভোগ খেতে চাইলে এখানে একটু সকাল সকাল এসে 10 টাকা দিয়ে কুপন কাটতে হবে, মাত্র 10 টাকা। তো 10 টাকার কুপন কেটে কিন্তু আপনারা সুস্বাদু ভোগ প্রসাদ কিন্তু উপভোগ করতে পারেন। আচ্ছা, আরেকটি বিশেষত্ব হলো এখানে ভোগের কুপন কিন্তু ওখানে দেওয়া হয়। আচ্ছা, আর যদি আপনারা থাকতে চান, এখানে কিন্তু কোনো অতিথি নিবাস নেই, এখানে অতিথি নিবাস কিছু নেই বিশেষত্ব। তো এখান থেকে কিন্তু বুকিং হয়। কৈখালিতে নিমপিট রামকৃষ্ণ মিশনের নিজস্ব কিন্তু অতিথি নিবাস রয়েছে। 600 টাকা করে ভাড়া, খুব সুস্বাদু ভোগও কিন্তু সেখান থেকে প্রোভাইড করা হয়। তো ওই আশ্রমে থাকতে চাইলে এখান থেকে কিন্তু বুকিং করতে হবে আপনাকে। বুকিং করলে আপনারা ওখানে গিয়ে রাত্রি নিবাস করতে পারেন। বন্ধুরা, বাইরে বেরিয়ে একটু পুকুর দেখতে পাচ্ছি। এই পাশ দিয়ে আমরা যাব ইন্দিরা ভবন। ওই রামকৃষ্ণ আশ্রমটা ছাড়িয়ে একটু জাস্ট 1 মিনিট হেঁটে এলাম, দেখলাম এখানে টেকনোলজি রিসোর্স সেন্টার। ঠিক তার পাশেই রয়েছে ইন্দিরা ভবন, এই যে এটি, বা ইন্দিরা গান্ধী কমিউনিটি হল। তো আমরা এই একদিনে একবেলার মধ্যেই কিন্তু ময়দা কালীবাড়ি এবং এই জয়নগরে নিমপিটে রামকৃষ্ণ মিশন
দর্শন করলাম, সাথে ইন্দিরা ভবনও। তো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আমরা এখান থেকে এবারে টোটো ধরে চলে যাব জয়নগর স্টেশন, তারপর সেখান থেকে আমরা চলে যাব শিয়ালদা। আপনারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে।